লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার বিতান ও দাদু। বিতান, শুনতে পারছিস? গোল! চিৎকারে কান ফেটে যাওয়ার জোগাড়। চোখ কুঁচকে ফেলল প্রিয়া। বিতান! প্রিয়ার কথায় উত্তর দিয়ে বলল বিতান। বলো মা, বলো, তাড়াতাড়ি বলো, এরপর আমাদের টিম নামবে। উত্তেজনায় টকবক করে ফুটছে বিতান। ধুর তোর টিম, তাড়াতাড়ি বাড়ি আয়, খুব বিপদে পড়েছি। প্রিয়ার গলায় ভয়, চিন্তা, দুঃখ সব একসাথে ফুটে উঠেছে, কিন্তু মাইকে খেলার কমেন্ট্রিতে অবশ্য প্রিয়ার গলা বোঝার ক্ষমতা নেই বিতানের। বিতান শোন বাবা, তাড়াতাড়ি একবার বাড়ি আয় না, আমার ভালো লাগছে না। বলেই যাচ্ছে প্রিয়া। বল আবার ছুটে যাচ্ছে, আবার 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 গোল! স্কোর বোর্ডে 3-2। মোড়লপাড়া বনাম ঘোষপাড়া। মাইকের আওয়াজের সাথে সাথে বিতানো ফোনের ওপাশে গোল বলে চিৎকার করে উঠল। বিরক্ত লাগছে প্রিয়ার, কিচ্ছু ভালো লাগছে না। এমন খেলা পাগল ছেলে বাবার জন্মে দেখেনি। ঘরে বাইরে কি হচ্ছে কোনো দিকে খেয়াল নেই। একটু তো নজর দেবে অন্তত এই সময়টা, যখন জানে বাবা বাড়ি নেই। চাকরি সূত্রে মাঝে মাঝে পঙ্কজকে এখানে ওখানে যেতে হয়। অনেকবার বলেছে পঙ্কজ যে প্রিয়া ছেলে বড় হচ্ছে, দায়িত্ব নিতে দাও। এত আগলে রাখতে রাখতে দেখবে একদিন ওর আর মানুষ হওয়াই হবে না। আজ মনে হচ্ছে প্রিয়ার পঙ্কজ বোধহয় ঠিক বলেছে, প্রিয়াই মানুষ করতে পারেনি। বিতান, শুনতে পারছিস? দাদু সেই সকালে বেরিয়েছে, বলে গেল সুগারের ওষুধটা নিয়েই ফিরে আসবে। হলো তাও 1.5 ঘন্টা। দেখ না বাবা একটু। প্রিয়ার গলায় কাকুতি। ধুর মা, দাদুর স্বভাবটাই এরকম, এক কাজ বলে বেরিয়ে 1000 কাজ সেরে ফিরবে। দেখো বাজার করছে, আজ এলে বলো একটু এভাবে টেনশন না দিতে। তুমি চিন্তা করো না, ঠিক চলে আসবে। তুমি রাখো এখন, আর ফিরলে আমায় জানিও। কথাগুলো বলেই যেন বিতানের দায়িত্ব শেষ। বিতান, বিতান একটু দেখ না বাবা, তোর বাবা শুনলে খুব রাগারাগি করবে। এমনিতেই সকাল থেকে বলছিল দাদু যে শরীরটা ভালো লাগছে না। রুটি 2টো দিয়ে আমি ঠাকুর ঘরে গেছিলাম, এসে দেখছি ওই 2টো টেবিলের ওপর প্লেট দিয়ে ঢাকা। বলেই যাচ্ছে প্রিয়া, হাঁপাচ্ছে প্রায়। ওর কি শরীর ভালো আছে নাকি? প্রেশার, থাইরয়েড সব নিয়ে নাজেহাল। তার উপর এমন ছেলে, বয়স্ক শ্বশুর আর বর, সে তো অফিস নিয়েই ব্যস্ত। হ্যালো হ্যালো বলেই যাচ্ছে প্রিয়া। বিতান, শুনতে পারছিস? কোথায় বিতান? ও তো তখন গোলের পেছনে ছুটবে বলে তৈরি হচ্ছে। ভাই তোরা রেডি তো? পঞ্চু বলতেই দাসপাড়ার সব হাতে হাত রেখে বলল, আমরা রেডি। গোলদার ট্রফি আনবে কারা? দাসপাড়া, আবার কারা? একসাথে বলে উঠল সবাই। এই গোলদার প্রাইজটার দিকে কবে থেকে তাকিয়ে আছে ওরা। কত প্র্যাকটিস, কত চেষ্টা, কত স্বপ্ন। গোলদার বাড়ির সমীরণ জেঠুর বাবার জন্মদিন উপলক্ষে ওর স্মৃতির উদ্দেশ্যে এই ম্যাচটার আয়োজন করে গোলদার বাড়ি। দাদু নাকি দারুণ ফুটবল প্রেমী ছিলেন, সেই জন্যই উচ্চ মাধ্যমিক শেষে এমন একটা প্রতিযোগিতার আয়োজন করে সমীরণ জেঠু। প্রতিবারই খেলাটা দেখতে আসে বিতান, কিন্তু এবার প্রথম খেলোয়াড় বিতান হয়ে এসেছে। ভেবেই গর্ব হচ্ছে বিতানের। বিতানেরও কি কম ইচ্ছে ছিল খেলোয়াড় হবে? কিন্তু পড়ার এমন চাপ, তার উপর বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা, জীবনটাই যেন মা বাবার ইচ্ছের ওপর দাঁড়িয়ে আছে। বিতান দেখলো ওর হাতের ফোনটা আবার বাজছে। মা! রাগ ধরে যাচ্ছে বিতানের। কোনো জ্ঞান আছে ছেলেটা খেলতে গেছে, কোথায় উৎসাহ দেবে? বিরক্তিকর। তোরা একে একে বেরিয়ে আয়, একটু ফ্রি হ্যান্ড করে নে, এক্ষুনি ডাক আসবে। মনে রাখবি, মণ্ডলপাড়া দাসপাড়ার কাছে কিচ্ছু না, আমাদের নখের যোগ্য নয় ওরা। ওদের ক্যাপ্টেন সুশান্ত দায়ের কথাগুলো শুনলে গায়ে কাটা দেয় বিতানের। ইস, কি সাংঘাতিক অনুপ্রেরণামূলক কথা, ভাবলেই চোখে জল চলে আসছে বিতানের। ওদিকে ফোনটা বেজেই যাচ্ছে হাতের। মা! কিছুতেই আজ ও এই ফোনে নিজের লক্ষ্য থেকে সরবে না। সৈনিকরা যখন যুদ্ধ করতে যায় মোটেই বাড়ির কথা মনে রাখে না। মনে রাখে না দাদুর সুগারের ওষুধ ফুরিয়ে গেছে, মনে রাখে না বাবা অফিসের কাজে বাইরে গেছে, মনে রাখে না মায়ের শরীর খারাপ। তখন তাদের একটাই লক্ষ্য, দেশ। গর্বে মনটা ভরে যাচ্ছে বিতানের। ওদিকে ফোন করেই যাচ্ছে প্রিয়া। সহ্য হচ্ছে না বিতানের।
এই এক দাদু হয়েছে, সকালে ভালো মন নিয়ে খেলতে বেরোচ্ছে, সুগারের ওষুধটা এনে দিবি দাদু ভাই? কোনো সময় জ্ঞান নেই, বললো ফেরার সময় নিয়ে আসবে, হবে না, তক্ষুনি লাগবে, শরীরটা নাকি খারাপ লাগছে, যত সব অজুহাত। বিরক্ত লাগছে বিতানের। একটা ভালো কাজে যাবে, কোথায় ধীর স্থির থাকবে, থাকতে দিলে তো এরা। মা কলিং, চল চল তোরা সব। সুশান্ত দা লাইন করে এগোতে বলল। বিতান তাড়াতাড়ি হাতের ফোনটা সুইচ অফ করে দিল। ওই যে, আজ কোনো দিকে নজর না, দেশের জন্য আজ প্রাণও দিতে পারেও। পরপর দাঁড়িয়ে একটু ফ্রি হ্যান্ড করছে ওরা, যুদ্ধে নামার আগে একটু প্রস্তুতি। এখন মাঠ ফাঁকা, এরপর ওদেরই নামার পালা। দাসপাড়ার মণ্ডলপাড়া, মাইকে বারবার বলছে, শুনছে আর গর্বে মনটা ভরে যাচ্ছে বিতানের। চারিদিকে কত রকম কথার শব্দ, কিন্তু তাও নামটা শুনতে পারছে বিতান, দাসপাড়া। ওই মেইন রোডে একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বুড়ো। পাশ থেকে একজন বলছে, বেঁচে আছে? জানি না ভাই, ভালো লাগে না ওসব দেখতে। দুজনের আলোচনায় হাত ঘোরাতে ঘোরাতে হাত দুটো থেমে গেল বিতানের। বুড়ো অ্যাক্সিডেন্ট? দাদু ভাই সুগারের ওষুধটা এনে দিবি? শরীরটা ভালো লাগছে না। বিতান, দাদু বাড়ি ফেরেনি? মাটির দিকে তাকিয়ে আছে বিতান, হাত পা সব আটকে গেছে। কিরে বিতান, দাঁড়িয়ে পড়লি? হাত পা নাড়া, স্টিফ হয়ে গেলে দৌড়তে পারবি না। আর এমনিতেই তুই নতুন, তোকে নিয়ে চিন্তায় আছি। বলেই যাচ্ছে সুশান্ত, প্রথম থেকে এক কথা, তুই নতুন। অত চিন্তা থাকলে বাদ দাও আমায়, ওখানে পাপাই দাদা, সমর দাদা বসে আছে, ওদের নাও। বলে লাইন থেকে বেরিয়ে গেল বিতান। ইচ্ছে করে সিন ক্রিয়েট করলো, না হলে বেরোতে পারতো না। বিতান শুনছে, পেছন থেকে সব চিৎকার করছে, করুক, যা পারে করুক, আগে দাদু। এসবের চিৎকারের মাঝেই বারবার কানে ভাসছে, দাদু ভাই একটু সুগারের ওষুধটা এনে দিবি? যতবার মনে পড়ছে পায়ের জোর বাড়ছে বিতানের। মেইন রোডে একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বুড়ো। আবার মনে পড়লো কথাগুলো, কান্না পাচ্ছে বিতানের। কি করলো এটা? কি হতো দাদুকে একটু ওষুধটা কিনে দিয়ে বেরোলে? হা ভগবান, এতটা স্বার্থপর কিভাবে হলো বিতান? দাদু, এই দাদুই তোর ডেঙ্গুর সময় সারা রাত মাথার কাছে বসেছিল। ডাক্তার, প্রেসক্রিপশন, টেস্ট সব দাদু একা নিজের হাতে। তখনও পঙ্কজ বহরমপুরে অফিসের কাজে। লোকটা নাকি বাজার করে ফিরছিল। বিতান শুনল, পাশ থেকে সাইকেল নিয়ে যেতে যেতে একজন বলল, বাজার? হা ভগবান, দাদুর তো ওই এক নেশা, বেরোলেই বাজার। দাদু গো! হাঁটতে হাঁটতে থেমে দু পা মুড়ে বসে পড়ল বিতান। দাদুই তো সব ছিল বিতানের। দাদু মানেই তো ওর আবদারের জায়গা। দাদু মানেই এক ফালি রোদ। ছোট থেকেই তো বাবা আর মা মানেই শাসন, এটা করবি না আর ওটা করবি না। সব শেষে দাদুই তো বাঁচিয়ে রেখেছিল বিতানকে। আজ এই যে ফুটবল ম্যাচে বিতানের নাম দেওয়া, সেটা শুনে তো প্রিয়া পঙ্কজ দুজনেই বেঁকে বসেছিল। শুধু অবনী বাবু ছিল বলে আজ খেলতে যেতে পেরেছিল। আর সেই বিতানই একটু ওষুধ এনে দিতে পারলো না। এত ব্যস্ত, কি হবে এত ব্যস্ত হয়ে, যদি বাড়ির লোকজনকেই ভুলে যায়? শরীরটা ভালো লাগছে না আমার, বলেছিলেন অবনী বাবু। তখন চিরুনি দিয়ে উল্টে উল্টে চুলটা আঁচড়াচ্ছিল বিতান। খেলার গেঞ্জিটা পরে বারবার আয়নার সামনে দেখছিল। জীবনে প্রথমবার কোনো টুর্নামেন্টে যাচ্ছে বিতান। সকাল থেকে মনটা ফুরফুরে। ওই সময়ে যদি একটু বেরিয়ে এনে দিত ওষুধটা। সুগারের জন্য দাদুকে মাথা ঘুরিয়ে যেতে দেখেছে বিতান। তখনই ধরে না বসালে চরম বিপদ হয়ে যায়। মাথা নিচু করে ভাবছে বিতান, একটা ঘোরের মধ্যে আছে যেন। কিন্তু যাই বিপদ হোক, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। উঠে দাঁড়ালো বিতান। পকেট থেকে ফোনটা বের করে দেখলো, পুরো অন্ধকার। বন্ধ তো ওই করে রেখেছিল। বারবার ফোন করছিল প্রিয়া। হয়তো প্রিয়া এই খবরটাই দিচ্ছিল যে বাবু, তোর দাদু আর নেই। কি হবে না থাকলে? অনেকের তো বাবা মাও থাকে না। এই তো 3 মাস আগে সমীরের মা ওকে ছেড়ে চলে গেল। সামনে উচ্চ মাধ্যমিক, কি নাজেহাল অবস্থা। কিন্তু কোনোটা বাদ দিতে পারলো কি ও? মায়ের কাজ করলো, পরীক্ষাও দিল, আবার ইঞ্জিনিয়ারিং পড়বে বলে জয়েন্টের প্রিপারেশনও নিচ্ছে। অবাক হয়ে যায় বিতান ওকে দেখে। সম্পর্কগুলো বোধহয় এরকমই। দুঃখ বোধহয় ক্ষণিকের, সেটা ধরে বসে থাকলে চলবে না। তাই এগিয়ে গেল বিতান। মেইন রোডটা দেখতে পাচ্ছে।
মন শক্ত করে উঠে দাঁড়ালো বিতান। ভয়ে পেয়ে লাভ নেই, যা করার ওকেই করতে হবে এখন। পঙ্কজ আমেদাবাদ গেছেন, খবরটা পেয়ে যদি রওনাও দেন তাও রাত হয়ে যাবে। তারপর মা, তাকে সামলানো অনেক ঝকমারি। মাসিকে ফোন করে ডেকে নিতে হবে, সাথে ভাইকেও। অ্যাক্সিডেন্ট কেস মানে সবটাই পুলিশের হাতে, যদিও জানে না বিতান আদৌ আছে কিনা। থাকলে নার্সিং হোম, ভালো জায়গায় নিয়ে যেতে হবে, শেষ চেষ্টা করতেই হবে বিতানকে। হাঁটতে হাঁটতে মেন রোডে উঠে পড়েছে বিতান। ওখান থেকে দেখতে পারছে সামনে কিছুটা এগিয়ে বেশ ভিড়। আরে ভদ্রলোককে চিনি, দাসপাড়ায় থাকে, এক নাতি আছে, এবার উচ্চ মাধ্যমিক দিল। আলোচনা টুকরো টুকরো কানে আসছে বিতানের। সবটা নিয়ে এগিয়ে যাচ্ছে বিতান। ও তো জেনেই গেছে, আর ভয় পেয়ে কি হবে, তাও ঠাকুরকে ডাকছে যদি দাদু প্রাণে বেঁচে যায়। হলদি বাটিকের ফতুয়া আবার কানে আসলো বিতানের। হ্যাঁ, ওটাই পড়েছিলেন সকালে অবনী বাবু। ওটা পড়েই তো বলেছিল, দাদু ভাই সুগারের ওষুধটা এনে দিবি। সাথে সাথে কানে হাত দিল বিতান। বারবার এক কথা, কিন্তু থেমে যায়নি। এগিয়ে যাচ্ছে বিতান ভিড়ের মধ্যে। পায়ের সামনে দেখলো সেই বাজারের ব্যাগটা, যেটা নিয়ে বেরিয়ে পড়েন অবনীবাবু। সেই বাজারের ব্যাগ, যেটা রান্নাঘরের সামনে হুকে ঝোলানো থাকে। সেই ব্যাগ থেকে উকি মারছে পটল আর বেগুন। দাদু ভাই, পটল সব সময় ছোট দেখে কিনবি, কচি পটল খেতে ভালো। বুড়োগুলো কচকচ করে। মনে পড়লো দাদুর কথা, এই পটলগুলো তো খুব কচি। আর কি প্রমাণ চাই বিতানের? সবটাতেই তো পরিষ্কার ওটা অবনী দাসী। একদম স্পষ্ট। সুগার ফল করেছে বোধহয়। মাথা ঘুরিয়ে গেছে। আবার কানে আসলো কথাগুলো, থামলো না ও। আবার এগিয়ে গেল বিতান। উপুড় হয়ে পড়ে থাকলে ও পরিষ্কার দেখতে পারছে বিতান, ওটা অবনী। হাত পা কাঁপছে বিতানের। এখানে আসার আগে অবধিও বিতানের একবার মনে হচ্ছিল ও ভুল। ওর দাদু খুব স্ট্রং, দাদুর কিচ্ছু হতে পারে না। না না, আগে অ্যাক্সিডেন্ট নয়, আমরা তো স্পটে ছিলাম। উনি ভারী বাজারের ব্যাগ নিয়ে রাস্তা পার হচ্ছিল বোধহয়, ওই ওষুধের দোকানে যাচ্ছিল। পর রাস্তার মাঝখানে একজনের কথায় আরেকজন বলল, বাড়ির লোকরা কি ভাই বুড়ো বাবাকে দিয়ে বাজার করায়? বিতান তো জানে কেউ অবনী বাবুকে দিয়ে বাজার করায় না। সবজিওয়ালা নিচে আসে, ওপর থেকে ব্যাগ ফেলে বাজার করেন প্রিয়া। এরপরও যদি দরকার হয় বিতানকে নিয়ে প্রিয়া বেরোন, আর পঙ্কজ বাড়ি থাকলে উনিই যান। তাতে কম রেগে যেতেন অবনীবাবু। বাজার করাটাই তো ওর নেশা। কম অশান্তি করতেন কতদিন দুপুরে খাওয়ার সময় অশান্তি। প্রিয়া নাকি দেখে সবজি মাছ কিনতে পারেন না। আজও তো সুগারের ওষুধটাই নিয়ে ঢুকে যেতে পারত, নিচের দোকানেই পেয়ে যেত। এদিকে এসেছে মানে বাজার করবে বলি, কি দরকার ছিল? আর ভাবতে পারছে না বিতান। ইস, ট্রাকটা যদি না মারতো। একজন বলতে আরেকজন বলল, ট্রাকের কি দোষ বলতো? দোষ তো বাড়ির লোকগুলোর। বুড়ো লোককে বসিয়ে খাওয়াবে, এটাও এক ধরনের খুনি। এসব সত্যি লোকজন বলছে নাকি বিতানের অবচেতন মন বলছে? আমি খুনি, আমি খুন করেছি, আমি আমার দাদুকে খুন করেছি, চিৎকার করে বলতে লাগলো বিতান। এই রাস্তায় এমনিতেই খুব কম লোক আসে, তাও যে 2-4 জন যাচ্ছে। এসে দাঁড়ালো বিতানের সামনে। বাবু, শরীর খারাপ তোমার? কি হয়েছে? হাঁটু মুড়ে বসে কেঁদেই যাচ্ছে বিতান। ওর চারপাশে ভিড় দেখে যেন এতক্ষণে বাস্তবে ফিরল বিতান। অবচেতন মন থেকে চেতনায় ফিরল বিতান। ও যে সেই রাস্তায় হাঁটু মুড়ে বসে পড়েছিল, ওঠার ক্ষমতাটুকুও যেন ছিল না। পা দুটো যেন আটকে গেছে। আর কিছুটা গেলেই মেন রোড, আর ওখানে উপুড় হয়ে পড়ে আছেন অবনীবাবু। এরকমই তো এইমাত্র ভাবনায় দেখলো বিতান। ওই হলদে বাটিকের ফতুয়া, ওই মুখ, ওই বাজারের ব্যাগ, সেখানের পটল বেগুনগুলো দাদুর কেনা পটল আর বেগুনগুলোর মতোই ছোট ছোট। চলো চলো ওঠো, তুমি কি অসুস্থ হয়ে পড়েছো? লোকগুলো ধরাধরি করে ওঠালো বিতানকে। কি হচ্ছে বলতো ভাই আজ? ওদিকে মেইন রোডে বুড়োটা, এদিকে সানস্ট্রোক বোধ হয়, বলেই যাচ্ছে লোকজন। বিতানের খুব জানতে ইচ্ছে করছে মেইন রোডের লোকটার কি হলো। বিড়বিড় করে উঠলো বিতান, উনি কি বেঁচে আছেন? আমার দাদু কি বেঁচে আছেন? এতক্ষণ অনেক কিছু ভাবছিল বিতান। মৃত্যুকে মেনে নিতেই হবে, বাবা মাকে সাহস জোগাতে হবে, কিন্তু বাস্তবটা খুব কঠিন। দাদু ছাড়া বিতান নিজেকে ভাবতেই পারছে না। ছোট থেকেই ওরা দুজন একসাথে থেকে এসেছে, বিতান ও দাদু। কে জানে, বলতে পারবো না ভাই। যা ভিড় দেখে এলাম, রাজ্যের মানুষের ঢল, আর হবে না। নিরীহ মানুষ, গাড়িগুলো আছে, কিভাবে যে চালায়, কোনো ট্রাফিক মানার প্রয়োজন বোধ করে না। কথাগুলো বলতে বলতে বিতানকে ধরে তুলে দিল লোকজন। সামনের একটা কল থেকে একটু জল এনে ধরলো বিতানের সামনে। এটাই তো সহবত জ্ঞান, এটুকু না থাকলে কিসের মানুষ হওয়া? বিতানের যদি এই জ্ঞানটা থাকতো। দাদু অসুস্থ জেনেও এড়িয়ে গেল। যতবার মনে পড়ছে বুকটা ফেটে যাচ্ছে।
সারা জীবনে নিজেকে ক্ষমা করতে পারবে না ও। ঠোঁট দুটো শুকিয়ে কাঠ হয়ে গেছে বিতানের। সামনে ধরা জলের ভাঁড়টা এক নিমেষে খালি করে দিল। ভাঁড়টা কিসের, হাইজেনিক কিনা কিছু মাথায় নেই। আর কি হবে এসব নীতিজ্ঞান মেনে? নীতিজ্ঞান যে মানুষটা শিখিয়েছিলেন সেই যখন নেই। ওই তো বিতান। প্রায় ছুটতে ছুটতে আসছে পিকু আর রাজু। ওদের বাড়ির ঠিক পাশেই থাকে ওরা। ওদের দেখে বুকটা আবার কেঁপে উঠল বিতানের। মনে হচ্ছে এক ছুটতে পালিয়ে যায় এসবের থেকে অনেক অনেক দূর। ওরা এক্ষুনি যেই খবরটা দেবে বিতান নিতে পারবে না, অসম্ভব। ওরা তো ওই খবরটাই দিতে আসছে যে দাদু আর নেই। বিতান তাড়াতাড়ি বাড়ি চল, তাড়াতাড়ি। কথাগুলো বলার সময় পিকুর চোখে মুখে ভয়। কি ছেলে রে তুই ভাই, বাড়িতে অমন বিপদ তোর জন্য। রাজুর কথায় মরে যেতে ইচ্ছে করছে বিতানের। ওর জন্যই তো বিপদ, ওই তো দায়ী। খেলোয়াড় হবে, মস্ত খেলোয়াড়, ঠিক হয়েছে। খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখ আর একটু। নিজের মনে বলেই যাচ্ছে বিতান। কাকিমা তো অজ্ঞান হয়ে যাচ্ছে বারবার। মাকে রেখে এলাম, আর দাদু। এইটুকু বলতেই বিতান চিৎকার করে বলল, দাদু নেই আমি জানি, আমার জন্য দাদু নেই। চোখ বুজে কাঁদতে কাঁদতে চিৎকার করেই যাচ্ছে বিতান। দাদু নেই মানে? পিকু এসে জড়িয়ে ধরলো বিতানকে। কি হয়েছে ভাই তোর? পিকুর গলায় স্নেহ পেয়ে বিতান ওর কাঁধে মাথা রেখে কাঁদতে থাকলো। রাজু জোরে বলল, ওই তো দাদু, আমাদের সাথেই তো এসেছে। খবর পেলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মেইন রোডে। তোর ফোন সুইচ অফ। কাকিমা তো চিন্তায় মরে যাচ্ছে। দাদু সবে বাজার থেকে ফিরেছে, খবরটা শুনেই আমাদের সাথে এলো। একটু থেমে পেছনে দেখে নিয়ে আবার বলল, রাজু হাঁটতে পারছে না বেচারা, মাঠে গেলাম। বলল তুই নাকি খেলবি না বলে বেরিয়ে গেছিস। রাজুর কথাগুলো প্রথমে কানে নিচ্ছিল না বিতান। যেই শুনল ওই তো দাদু, লাফ দিয়ে উঠল। তাকিয়ে দেখলো ধীর পায়ে আসছে সেই হলদে বাটিকের ফতুয়া, সাদা পাজামা, চোখে চশমা, মাথায় চুল শেষ হতে হতে দুগাছা পিছনে উকি মারছে। দাদু, এটাই তো বিতানের দাদু, এই তো ওর পথ প্রদর্শক। বিতান ছুটতে গিয়ে দাদু বলে জড়িয়ে ধরতে যাবে, তার আগে ঠাস করে একটা শব্দ হলো। গালটা জ্বালা জ্বালা করছে বিতানের। ছোট থেকে এই জ্বালা অনেকবার সয়েছে, সবটাই মা আর বাবার দয়ায়। কিন্তু দাদু, সে তো জ্বালা নিবারণের ওষুধ ছিল। ছিল কি, আছে তো, জ্বালা জুড়োনোর ওষুধই তো। বুকের জ্বালাটা তো আর নেই। কি সাংঘাতিক শান্তি লাগছে। দাদু বিতানের সামনে এর থেকে আর শান্তি কি আছে? এই শিক্ষা দিয়েছি তোকে আমি, এরকম দায়িত্ব জ্ঞানহীন হওয়ার শিক্ষা। তোর বাবা মা ঠিক বলতো, আমি তোকে আদর দিয়ে বাদর বানিয়েছি। কি অবস্থা তোর মায়ের। আমি বাজার থেকে এসে দেখি হাঁপাচ্ছে, চোখ মুখ লাল, বলেই যাচ্ছে অবনী। তুমি কোথায় গেছিলে? মা তো তোমার জন্য চিন্তা করছিল, বলল বিতান। অবনী একটু সামলে নিয়ে বলল, আমি তো হরির দোকানে বসেছিলাম, একটু মাথাটা ঘোরাচ্ছিল তাই। নিশ্চিন্ত লাগছে বিতানের। দাদু নিজেকে নিয়ে যে সচেতন এটা ভেবেই ভালো লাগছে ওর। আরো জাপটে ধরলো দাদুকে একদম শক্ত করে। পৃথিবীর কোনো শক্তি নেই ছাড়িয়ে নিয়ে যাবে। কি চিন্তায় ফেলেছিলে দাদু ভাই। তারপর বাড়ি ঢোকার সময় গলির মুখে শুনলাম মেইন রোডে কি এক অ্যাক্সিডেন্ট হয়েছে। ওটা শুনে তো তোর মায়ের আরো হাত পা ঠান্ডা হয়ে গেছে। ফোনটা বন্ধ করেছিস কেন? হয়েছে তো অ্যাক্সিডেন্ট। যে দুজন বিতানকে ধরে তুলেছিল তাদেরই একজন বলল অবনীর কথার রেশ ধরেই। সাথে সাথে পাশ থেকে একজন বলে গেল বেঁচে আছে, নিয়ে গেল নার্সিংহোম। খবরটা শুনে যেন মনটা আরেকটু ভালো হয়ে গেল বিতানের। ওর দাদু না হোক, কারুর তো দাদু। দাদু ছাড়া বিতানের মতো ছেলেগুলো বাঁচবে কি করে? যাক বাবা, এটা ভালো খবর। জয় বজরং বলি। নমস্কার করে বললেন অবনী বাবু। এবার বলতো, তুই খেলা ছেড়ে পালিয়ে এলি কেন? আমি তো অবাক শুনে। সুশান্ত বলল তুই পালিয়েছিস। এইটুকু বলেই হাঁপাচ্ছিল অবনী। শরীরটা ভেতর থেকে খুব খারাপ বোঝা যাচ্ছে। ওষুধ কিনেছো দাদু? লজ্জায় মাথাকে জিজ্ঞেস করলো বিতান। না, তুই কিনে এনে দিবি বলে বসে আছি। এত দায়িত্ব জ্ঞানহীন আমার পছন্দ না। আমার পরিবারে কেউ এরকম না। মানুষকে বিপদে ফেলে পালিয়ে আসে না। শিগগির ফোন খুলে মায়ের সাথে কথা বল, তারপর চল খেলতে যাবি। খেলা হয়ে গেছে দাদু। বিতান একটু মনমরা হয়ে বলতেই অবনী বলল, কিচ্ছু হয়নি। আমি সুশান্তকে বলেছি তোদের টিমটাকে পরে দিতে, আর গোলদারদেরও বলে এসেছি। অবনী বাবু এক নিমেষে কথাগুলো বলে একটু জিরিয়ে নিচ্ছেন, আর বিতান মায়ের সাথে কথা বলছে। অবনী বাবু তাকিয়ে আছেন বিতানের দিকে। ঢ্যাঙ্গা লম্বা হয়েছে ছেলেটা, বুদ্ধি শুদ্ধি হয়নি। আজ প্রথম ওর গায়ে হাত দিলেন অবনী। মন খারাপ লাগলেও এটুকুর দরকার ছিল। এত উদাস হলে বড় বড় দায়িত্ব সামলাবে কি করে? এমনিতেই ছেলেটা ওর অমন, বাইরে বাইরে জীবন কাটিয়ে দিল। ছেলে বউ কিছুরই দায়িত্ব নিতে হলো না। বাবার দায়িত্ব আর কি নেবে, সব উল্টে বাবার ঘাড়ে। নাতিটাকে এমন হতেই দেবে না। খেলার মাঠে ছেড়ে পালিয়ে আসে। কিন্তু তাও আজ অ্যাক্সিডেন্টটা যদি নাতিটার হতো, কি নিয়ে বাঁচতো?
দিনের শেষে ওই তো বাঁচিয়ে রেখেছে। ভারতীর অকালে চলে যাওয়ার শোক তো এই নাতিটাই ভুলিয়েছে। যদি সত্যি কিছু হয়ে যেত, বুকটা কেঁপে উঠল অবনীর। একটা পুরুষের অ্যাক্সিডেন্ট শুনেছে, ছেলে না বুড়ো সেসব কিচ্ছু শোনেনি। বেকার নিজেও চিন্তা করলো, প্রিয়াকেও দিল। এখন নিজেরই বিরক্ত লাগছে। দাদু চলো। বিতান হাত ধরে টানলো অবনীর। অবনী বলল, কোথায়? বিতান হেসে বলল, খেতে। মা বলল তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, ওষুধও না। অবনী বিতানের হাত ধরে উল্টো ঘুরিয়ে বলল, তুই চল আগে, আমি ওদের থেকে ঘন্টাখানেক সময় চেয়ে এসেছি। যা মাঠে গিয়ে বলের ওপর একটা কষিয়ে লাথি মার দেখি। গ্যালারিতে বসে গোল গোল বলে চিৎকার করি। অবনী উত্তেজিত হয়ে চিৎকার করছে। আবার স্বপ্ন দেখতে শুরু করলো বিতান। গোলের ওপর গোল, বড় বড় টুর্নামেন্ট বিতানকে ছাড়া চলছে না। এটাই তো স্বপ্ন। মাঝে যেটা ছিল সেটা দুঃস্বপ্ন, ওটা নিয়ে আর ভাববে না বিতান। কিন্তু দাদু তুমি আগে খেয়ে নাও। বিতান একটু চিন্তিত হয়ে বলল, আমি তোর মতো দায়িত্ব জ্ঞানহীন নাকি? আমি মন্টুর দোকানে খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি। অবনী মাঠের দিকে বিতানের হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, কি খেলে শুনি? বিতান প্রশ্নটা করতেই চোরের মতো বলল অবনী, কচুরি আর জিলিপি। দাদু বলে চিৎকার করলো বিতান। অবনী আঙুলটা ঠোঁটের ওপর দিয়ে চুপ করতে বলল বিতানকে। জিলিপি যে সুগারের শত্রু, এই জন্য বিতান সারা দিন দাদুকে বকে। কিন্তু আজ নয়, আজ আশকারার দিন। দাদু ফিরে এসেছে বিতানের কাছে। কচুরি জিলিপির মতোই ঝাল মিষ্টি সম্পর্ক হয় দাদু আর নাতির। বিতান ও দাদু হেঁটে চলেছে। সামনে ওদের স্বপ্ন পূরণ করতে হবে। এক্ষুনি বিতান বল মারবে পা দিয়ে, আর দাদু চিৎকার করে বলবে, গোল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।